একজন ন্যাড়া মাথার লোক, চোখে চশমা, গায়ে আউলা ঝাউলা খদ্দরের পাঞ্জাবি, কাঁধে ঝোলা, হাতে কিছু কাগজ, এইদিকে ওইদিকে হাঁটতেছে, ছুটতেছে, বসতেছে, কি করতেছে তার কোনো ঠিক নাই। থিয়েটার পরে খোঁজ নিতেছে একটা বিশেষ নাটকের, যারে পাইতেছে ধরে প্রশ্ন করতেছে নাটকটা নিয়ে। বেটায় পাগলা নাকি? কোন সেই নাটক যার জন্য এমন আউলায় গেছে সে? নাটকের নাম তাসের দেশ, লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই পাগলা বেটা আসলে কি চায়? সে চায় তাসের দেশ নাটকটা ডিরেকশন দিতে। তার মাথার ভিতর নাটকটা যেমনি ভিজুয়াল হয়, তার সঙ্গে এই সময় তাল মিলাইতে পারে না। সুতরাং ক্যামেরা আনস্টেবল, অস্থির, কখনো ঘোলাটে। বলতেছি কিউ অর্থাৎ কৌশিক মুখার্জি নির্মিত তাসের দেশ সিনেমার কথা, যা আপনার মগজরে খামচায় ধরে ঝাঁকি মারবে। আমাদের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্মাণ এই সিনেমা, এবং তার সাথে কিউ নিজেও। সেইটা কইতে গেলে আরও আগে, অর্থাৎ রবীন্দ্রনাথের কাছ থেকে একটু ঘুরে আসতে হবে। 1933 সালে রবীন্দ্রনাথ যখন তাসের দেশ লিখছেন, তখন সেটা শুধু সাহিত্য না, বরং একটা সময়ের ভিতরে নার্ভাস সিস্টেমের মতো কাঁপাকাঁপি করা একটা টেক্সট। তখন ইউরোপে ফ্যাসিবাদ জেগে উঠছে, রাষ্ট্র অর্ডার আর ডিসিপ্লিনের নামে মানুষের শেপ করতেছে। আর উপনিবেশিক ভারতেও একই রকম রিজিড সোশ্যাল স্ট্রাকচার মানুষকে ধীরে ধীরে একটা চলমান যন্ত্রে পরিণত করতেছে। এই সময়ের মধ্যে দাঁড়ায় রবীন্দ্রনাথ বুঝতে পারেন, মানুষকে এখন শুধুমাত্র শাসন করা হইতেছে না, মানুষকে ডিফাইন করা হইতেছে। তাসের দেশ সেই জায়গা থেকেই জন্ম নেয়। নাটকের শুরু হয় দুই বেস্ট ফ্রেন্ডের ক্যাচাল দিয়ে, রাজপুত্র আর সওদাগর পুত্র। তাদের আসল ক্যাচালটা খুব সহজ। একদিকে ধরা বাঁধা জীবন, অন্যদিকে মুক্ত হয়ে বাঁচার ইচ্ছা। রাজপুত্রের আর এই একঘেয়ে নিয়মে বাঁধা জীবন ভাল লাগতেছে না। সে চায় এই খাঁচা থেকে বাইর হইতে, নতুন কিছু খুঁজতে। সওদাগর পুত্র তাই কয়, তুমি উঠতে চাও? রাজপুত্র উত্তর দেয়, চাই বই কি। এই নতুন কিছুর খোঁজেই তার সামনে আসে নবীন। রবীন্দ্রনাথ এইখানে নবীনারে কোনো বাস্তব মানুষ বা নারী হিসেবে দেখান নাই। এটা একটা সিম্বল, এক ধরনের নতুন জীবন বা নতুন ভাবনা, যেইটাকে ছুঁইতে চাইছে রাজপুত্র। ঠিক যেমন কবিতার কোনো চরিত্র একক না হয় একটা অনুভূতি বা ভাবনা হয়ে দাঁড়ায়, নবীনাও তেমন। এই নতুনের খোঁজে রাজপুত্র আর সওদাগর পুত্র সমুদ্র পার হয়ে একটা দেশে যায় পড়ে। কিন্তু সেইখানে গিয়ে তারা যেটা খুঁজতেছিল, সেই মুক্তি পাওয়া তো দূরের কথা, উল্টা আরো শক্ত, আরো কঠিন নিয়মের মধ্যে আটকায়া যায়। ওই দেশে সবকিছুই খুব কড়া নিয়মে বাঁধা, মানুষ যেন নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। প্রত্যেকের ভূমিকা ফিক্সড, কে রাজা, কে সৈনিক, কে দাঁড়ায় থাকবে, সব আগে থেকে ঠিক করা। সবাই তাস। এই জায়গায় একটা রাজনৈতিক সত্য খুব নীরবে কাজ করে। রাষ্ট্র চায় প্রেডিক্টেবল মানুষ, যে মানুষ প্রশ্ন করে না, যাকে আগে থেকেই বোঝা যায় যে নিজের আচরণে বিচ্যুতি তৈরি করে না। তাসের দেশে প্রেডিক্টেবিলিটির একটা এক্সট্রিম ফর্ম, একটা সম্পূর্ণ কন্ট্রোল এক্সিস্টেন্স, যেইখানে জীবনের সারপ্রাইজ এলিমেন্টটাই নিষিদ্ধ। এই জায়গা থেকে একটা গভীর প্রশ্ন উঠে আসে, কেন অথরিটিয়ান সোসাইটি হিউমার সহ্য করতে পারে না? কারণ হিউমার মানেই হইল অর্ডারের ভিতর একটা ক্র্যাক। হাসি অথরিটিরে মোমেন্টারিলি সাসপেন্ড করে দেয়, হিউমার লজিক ভাঙে, হায়ারার্কি উল্টায়া দেয়, আর সবচাইতে গুরুত্বপূর্ণ, ভয়ের জায়গায় ইরিভারেন্স ঢুকায়া দেয়। অথরিটিয়ান সিস্টেম ভয়কে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, কিন্তু হিউমার সেই ভয়কে রিডিকুল করে দেয়। তাই তাসের দেশের মতো রিজিড সিস্টেমে হাসি শুধু এন্টারটেইনমেন্ট না, এটা এক ধরনের অস্ত্র। একটা ছোট্ট হাসি পুরা কাঠামোর সিরিয়াসনেসরে ডিস্টেবলাইজ করে দিতে পারে। তাই সেই তাসদের দেখে দুই বন্ধু হাসি ফেললে তারা চার্জ করে, এই কি ব্যাপার, হাসি, লজ্জা নেই তোমাদের, হাসি, নিয়ম মানো না তোমরা, হাসি। এই চিন্তা পরে আধুনিক দর্শনে গিয়া আরো পরিষ্কার ভাষা পায়। মিশেল ফুকোর ডিসিপ্লিনারি সোসাইটি, যেখানে স্কুল, জেল, হাসপাতাল, রাষ্ট্র সব জায়গায় মানুষ বিহেভিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর জিল দেলোজের কন্ট্রোল সোসাইটি, যেইখানে এই নিয়ন্ত্রণের বাইরে না, ভিতরে ঢুকে যায় অভ্যাস হয়। তাসের দেশ যেন এই দুই চিন্তার আগের এক পোয়েটিক প্রোটোটাইপ। রাজপুত্র, সওদাগর পুত্র এই সিস্টেমে ঢুকে যায় ডিস্টারবেন্স হিসেবে। কিন্তু রাজপুত্র কোনো নতুন রাষ্ট্র বা আইডিওলজি নিয়ে আসেন না, সে নিয়ে আসে অস্থিরতা। সে মানুষের মনে করায় দেয় তারা শুধু রোল না, তারা অনুভবও করতে পারে, প্রশ্ন করতে পারে। এই জায়গায় সে হিরো না, বরং ডিস্টারবেন্স, একটা ডিসরাপটিভ ফোর্স, যে থমকে থাকারে ভাঙে ফেলে শুধু তার উপস্থিতি দিয়েই। এইখানে অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। তাসের দেশে বন্দিত্ব শুধু আইন না, বরং অভ্যাস। মানুষ প্রতিদিন একইভাবে চলে, একইভাবে সবকিছু করে, আর সেই রিপিটেশনই আইডেন্টিটি হয়ে যায়। ফলে অপারেশন বাইরে না, এইটা ভিতরে। এই জায়গায় তাসের দেশে মানুষদের দেখা যায় এক ধরনের মধ্যবিত্ত মানসিকতায় বসবাস করতে। সবকিছু চুপচাপ মেনে নেয়, কাজ করে যায়, কিন্তু প্রতিবাদ করে না। এই নীরবতা ভাঙার কথাই রাজপুত্র বলছে। আর ছক্কার মতো চরিত্রগুলো ইঙ্গিত দেয় এই নিয়ম খুব সহজে বদলাবে না, কিন্তু ভেতরে ভেতরে অলরেডি হাওয়া বদলাইতে শুরু করছে, মানে পরিবর্তন ধীরে হলেও আসতেছে।
রবীন্দ্রনাথ এইখানে অত্যন্ত ব্রুটাল সত্য তুলে ধরছিলেন। ভারতীয় উপমহাদেশের সবচাইতে শোষিত অবহেলিত মানুষ হইল নারী। সমাজে সবসময় যাদের সবচাইতে বেশি চাপে রাখা হয়, কিন্তু রবীন্দ্রনাথ জানতেন এই নারীরাই অনেক বড় পরিবর্তনের শুরুটা করতে পারে। তাই রাজপুত্র আলাদা করে অন্য কারো কাছে যায় শক্তি বা যুদ্ধ দিয়ে কোনো কিছু বদলানোর চেষ্টা করে না, বরং রানীর ভিতরে একটা নতুন অনুভূতি জাগায়, প্রেম। এই প্রেম মানে শুধু রোমান্টিক কিছু না, এইটা মানুষের নিজের ভিতর থেকে জাগায় তোলে, ভাবতে শিখায় আর ভয় কাটায় সামনে দাঁড়ানোর সাহস দেয়। এই কারণেই রবীন্দ্রনাথ দেখাইছেন কঠিন বা দমনমূলক শাসনের বিরুদ্ধে সবচাইতে বড় শক্তি সবসময় গায়ের জোর বা ভায়োলেন্স না, বরং অনুভূতি, সম্পর্ক আর মানুষের ভিতরের পরিবর্তন। এই অভ্যাসগত নিয়ন্ত্রণের ভিতরেই খুব গুরুত্বপূর্ণ একটা লেয়ার কাজ করে, নারী, শরীর আর বিদ্রোহ। তাসের দেশে নারী চরিত্রটা শুধু ন্যারেটিভ ডেকোরেশন করে না, তারা ট্রান্সফরমেশনের মিডিয়াম। সিস্টেমের কঠিনভাবে বাধা নিয়ম সবচাইতে বেশি কাজ করে শরীরের উপর। কে কিভাবে থাকবে, কিভাবে চলবে, কিভাবে রোল প্লে করবে, এইসব। নারী শরীর এই নিয়মের সবচাইতে ভিজিবল টার্গেট, আর সেই শরীরই সবচাইতে সাটেলভাবে রেজিস্ট্যান্সও তৈরি করে। এই জায়গায় বিদ্রোহটা শুধু রাজনৈতিক না, এটা শারীরিকও। শরীর নিজেই এক ধরনের অস্বীকৃতি, মুভমেন্ট, জেস্চার, ইমোশন সবকিছু এইখানে নিয়মের বিরুদ্ধে যায়। ফেমিনিস্ট পার্টি তাই তার সাথে সহায়তা এমন এক টেক্সট যেখানে অপারেশন শুধু আইন না, বরং এমোরাইড হ্যাবিট, আর রেজিস্ট্যান্স শুরু হয় সেই বডির ভিতর থেকেই। এতক্ষণ যা কইলাম সেই সবের ন্যারেটিভ বহু বছর পরে সে একেবারে ভাঙ্গা নতুন রূপ নেয় তাসের দেশ সিনেমা, যেইখানে ফিল্মমেকার কিউ রবীন্দ্রনাথকে অ্যাডাপ্ট না করে ডিসমেন্টাল করেন। স্ক্রিন অ্যানারকে রিভিউ অনুযায়ী কিউ এর তাসের দেশ কোনো ট্র্যাডিশনাল ন্যারেটিভ না, এটা সাইকেডেলিক স্পিনার এক্সপিরিয়েন্স। মানে এইখানে গল্প বলার বদলে দর্শকরে একটা সেন্সরি ওভারলোডের ভিতরে ফেলে দেওয়া হয়, যেইখানে রিদম, ইমেজ, সাউন্ড সবকিছু মিলা একটা ট্রান্স লাইক স্টেট তৈরি করে। সিনেমাটা লিনিয়ার স্ট্রাকচার মানে না, বরং নিজের ক্যাওটিক রিদম তৈরি করে, যা কখনো সুন্দর, কখনো অস্বস্তিকর, আবার কখনো একেবারে ওভারওয়েলমিং। এখন প্রশ্ন আসে, কিউ এর তাসের দেশ কি তাইলে পোস্টমডার্ন সিনেমা? একভাবে দেখলে হ্যাঁ, কারণ এইখানে ন্যারেটিভ ভাঙা চুরে একাকার হয়ে যায়, মিনিং স্টেবল থাকে না, আর টেক্সট নিজেই নিজের বিরুদ্ধে কাজ করে। পোস্টমডার্ন সিনেমা সাধারণত যেটা করে, গ্র্যান্ড ন্যারেটিভ ভেঙে ফেলে, সার্টিনিটির প্রশ্ন করে, আর দর্শকরে প্যাসিভ রিসিভার না রাইখা অ্যাক্টিভ ইন্টারপ্রেটার বানায়। যেমন আমরা তাসের দেশ নাটক যেমনে পড়ে মাথার ভিতর সেট করে রাখছি, কিউ সেই ইমেজ ভাঙচুর করে এমন একটা রূপ দিছে যেখানে পরতে পরতে উষ্টা খাইতে হয়। কিউ এর সিনেমায় রাজপুত্রের অতীত দেখানো হয়, তার শৈশবের ট্রমারে ফোকাস করা হয়, তার বাপের কাছ থেকে চলে আসার গল্প, মায়ের ট্রমা, অন্তঃশ্বাস শূন্য প্রাসাদে তাদের বসবাস। আবার এই জিনিসটা সিনেমাতে চিন্তা করতেছেন এক পাগলা নির্দেশক, যার চিন্তার সঙ্গে তাল পায় না বর্তমান সময়, তাই ক্যামেরা থাকে অস্থির, ঘুরে ফিরে বেশ কয়েকবার আসে রেল লাইন আর ট্রেন, মানে লাইনে চলা, নিয়মে চলা, রেলগাড়ি যেন মার্চ করা মিলিটারি। কিউয়ের দেশের তাসেরাও মিলিটারি। তাসের লেবাস খুলে নিজেদের আইডেন্টিটি খুঁজে পাওয়ার প্রসেস দেখেছেন কিউ। রবীন্দ্রনাথের গানগুলারে কিউ আজকের সময় আয়না ইলেকট্রো, রক, হিপহপ বা ইডিএমের মতো সাউন্ডে ভেঙে আবার বানাইছেন। এবং সর্বোপরি প্রসঙ্গ যেখানে নিয়মের বাঁধ ভাঙার, তখন তথাকথিত রবীন্দ্রিক নিয়ম ভেঙে নতুন করে রিকনস্ট্রাক্ট করছেন কিউ। কিন্তু কিউ পোস্টমডার্ন আইরনি তৈরি করেন না, তিনি দর্শকরে শুধু ইন্টারপ্রিটেশন দেন না, তিনি দর্শকরে ফিজিক্যালি এবং মেন্টালি ডিস্টেবলাইজ করেন। এই জায়গায় তার সিনেমা প্রায়শই থিওরির বাইরে যায়ও সেন্সরি অ্যাসল্টের দিকে যায়। এই কারণে দ্বিতীয় লেয়ার আসে যে কিউ এর তাসের দেশ আসলে একটা ব্যাটারি। শুরুতে মনে হয় স্ট্রাকচার আছে, কিন্তু খুব দ্রুত সবকিছু ডিজলভ হয়ে যায়। তারপর শুরু হয় ইমেজ ওভারলোড, সাউন্ড ডিস্টরশন, ইমোশনালি আনপ্রেডিক্টেবিলিটি। এটা এমন একটা সাইকেডেলিক স্টেট যেখানে কন্ট্রোল হারা যায়, সময় তছনছ হয়ে যায়, আর বিভিন্ন অর্থে আঙ্গুল তাক করতে থাকে। উফ, বানাইছে পিস একটা। এই ব্যাড ট্রিপ দেওয়াটা কিউয়ের ইচ্ছাকৃত, কারণ এইখানে দর্শকরা সেই জায়গায় ফেলা হয় যেখানে অভ্যাস কাজ করে না। এই ছবি মূলত কিউকে আলাদা করে দেয়। তিনি শুধু ফিল্ম মেকার না, তিনি এক ধরনের সিনেম্যাটিক রেবেল, কারণ তিনি এমন সময় কাজ করতেছেন যখন সিনেমা নিজেই ইনক্রিজিংলি প্রেডিক্টেবল, অ্যালগোরিদমিক আর সেফ হয়ে যাইতেছে। কিউ সেই সেফ সিনেমার ভিতরে দাঁড়ায় অস্বস্তি তৈরি করেন, স্ট্রাকচার ভাঙা দেন, দর্শককে বাধ্য করেন নিজের অভ্যাস চিনতে। এই কারণেই তিনি অপরিহার্য, কারণ তিনি মনে করায় দেন সিনেমা মানে শুধু গল্প না, সিনেমা মানে পারসেপশনের নিয়ন্ত্রণ ভাঙা। তিনি যে ব্যাড ট্রিপ তৈরি করছেন সেটা আসলে একটা সতর্কতা যে বাস্তবতা অনেক সময় একইভাবে স্ট্রাকচার্ড হ্যালুসিনেশন হইতে পারে। এরপর ধরেন আরেকভাবে যদি দেখি, বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মৌলবাদের উত্থান, মোরাল পুলিশিং, আইডেন্টিটি রিজিডিটি তৈরি হইতেছে, সেইটা আসলে নতুন ভাষায় পুরান তাসের দেশ। দীর্ঘ সময় ফ্যাসিস্ট সরকার দ্বারা শোষিত হয়ে একটা অভ্যুত্থানের পর আবারও একই রূপ দেখা, ডিফারেন্সকে ভয় করা, চিন্তারে সীমাবদ্ধ করা, শরীর ও আচরণকে কোডিফাই করা, এগুলো আবার সেই একই সিস্টেমের লজিকের পুনরাবৃত্তি। মানুষের আবারও প্রেডিক্টেবল বানানোর চেষ্টা, যেখানে প্রশ্ন করা মানেই
বিচ্যুতি ঘটান। এই জায়গাতেই রবীন্দ্রনাথের টেক্সট আবারও ভয়ঙ্করভাবে কন্টেম্পোরারি হয়ে ওঠে। কারণ তাসের দেশ দেখায় যখন সমাজ ডিফারেন্স সহ্য করতে পারে না, তখন সে মানুষের তাস বানায় ফেলে। আর এই সময়ে কিউয়ের কাজ আরও জরুরি হয়ে ওঠে, কারণ তিনি শুধু অতীতকে রিইন্টারপ্রেট করেন না, বরং তিনি বর্তমানের ভিতর দিয়েও নিয়ন্ত্রণে ডিস্টেবলাইজ করেন। তিনি দর্শকদের সেই জায়গায় ফেলেন যে এখানে সার্টিনিটি নাই, কমফোর্ট নাই, মোরাল ক্ল্যারিটি। এই যে ঠিক যেইভাবে আমরা বেঁচে আছি। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সাথে।